একটা ব্লকবাস্টার সিনেমা যেটা নিয়ে তোলপাড় চলছে। তবে আলোচনাটা কিন্তু শুধু বক্স অফিসের সাফল্য নিয়ে না, বরং এর পিছনের কারণটা মনে হচ্ছে আর অনেক গভীর। আজকের এই আলোচনায় আমরা একটা বিশ্লেষণ দেখব, আর সেই বিশ্লেষণে দাবি করা হচ্ছে যে হিট সিনেমা দুরন্ধর ২ নাকি শুধু এন্টারটেনমেন্ট নয়, এটা আসলে একটা খুব ভালোভাবে প্ল্যান করা পলিটিক্যাল প্রোপাগান্ডার অংশ। তো এই বিশ্লেষণের মূল যুক্তিটা কি? বলা হচ্ছে সিনেমাটা নাকি সত্যি আর গল্পের মাঝখানের যে লাইনটা সেটাকে পুরোপুরি ঝাপসা করে দেওয়ার জন্য একটা দারুণ শক্তিশালী টেকনিক ব্যবহার করেছে। আর এই টেকনিকটার একটা বেশ মজার নামও দেয়া হয়েছে বিশ্লেষণে, ফ্যাক্ট প্লাস ফিকশন স্যান্ডউইচ, মানে বাস্তব আর কল্পনার স্যান্ডউইচ আর কি। তো এই স্যান্ডউইচটা ঠিক কিভাবে কাজ করে দেখুন, এখানে ৩টি সহজ ধাপের কথা বলা হয়েছে। প্রথমে একটা সত্যি ঘটনা দেখানো হয় যেটা সবাই জানে, তারপরই ঠিক তার সাথে জুড়ে দেওয়া হয় একটা কাল্পনিক সিন যেটা একটা রাজনৈতিক বা আবেগঘন প্রেক্ষাপট তৈরি করে। আর শেষে কি হয়, দর্শকের মন এই দুটোকে এক করে ফেলে আর ওই কাল্পনিক ঘটনাটাকেই সত্যি বলে মেনে নেয়। বিশ্লেষকগণ বলছেন এই সাইকোলজিক্যাল ট্রিকটাই নাকি পুরো সিনেমা জুড়ে বারবার ব্যবহার করা হয়েছে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, সিনেমায় দেখানো হলো প্রধানমন্ত্রী মোদি ২০১৪ নির্বাচনে জিতে শপথ নিচ্ছেন, এটা কিন্তু আসল ফুটেজ। আর ঠিক পরের সিনে দেখানো হলো একজন আইএসআই এজেন্ট দুঃখে ভেঙে পড়েছেন আর বলছেন যে তারা এনজিও, মিডিয়া, ইউনিভার্সিটিকে টাকা দিয়েছিল তাদের পছন্দের সরকার আনার জন্য। ভাবুন একবার, একটা সত্যি ঘটনার সাথে একটা বানানো গল্প জুড়ে দিয়ে কি বোঝানো হলো। সোজা কথায়, আগের সরকার পাকিস্তানের কথায় চলত। আচ্ছা, এবার সামনে এগোনো যাক। চলুন দেখি এই একই ফর্মুলা আমাদের দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা পলিসির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়েছে। এখানে বিশ্লেষণটি বলছে সিনেমাটা ডিমনিটাইজেশন বা নোটবন্দির মতো একটা বাস্তব পলিসিকে জাস্টিফাই করার জন্য একটা দারুণ গল্প ফেঁদেছে। প্রথমে একটা প্লট তৈরি করা হলো যেখানে পাকিস্তানের কাছে নাকি জাল নোট ছাপার মেশিন আছে। তারপর এক কাল্পনিক হিরো এসে খবর দিল যে পাকিস্তান ৬০০ কোটি টাকার জাল নোট ব্যবহার করে ইলেকশন জেতার প্ল্যান করছে। আর এরপরই দেখানো হলো প্রধানমন্ত্রী মোদির নোটবন্দি ঘোষণার আসল ফুটেজটা। ফলাফল, শত্রুর প্ল্যান ভেস্তে গেল আর আইএসআই এজেন্টরা হতাশ। মানে একটা কাল্পনিক জাতীয় সংকট তৈরি করে একটা বাস্তব নীতিকে হিরোর মতো দেখানো হলো। কিন্তু এখানেই বিশ্লেষণটা একটা খুব সহজ প্রশ্ন তুলেছে। যদি সত্যি সত্যি জানা থাকতো যে টাকাটা কখন আর কোথায় আসছে, তাহলে গোটা দেশকে লাইনে দাঁড় করানোর কী দরকার ছিল? সোজা চালানটা আটকে দিলেই তো হতো, তাই না? এই যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে যে সিনেমার গল্পটা বিশ্বাসযোগ্য হওয়ার থেকে বেশি সরকারের হয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছে। আর শুধু তাই না, গল্পটাকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য নাকি টাইমলাইনও বদলে ফেলা হয়েছে। যেমন সিনেমায় এসপি নামের একটা চরিত্রের মৃত্যু দেখানো হয় ২০১৬ সালের পর, যাতে সেটাকে নোটবন্দির প্লটের সাথে মেলানো যায়। কিন্তু বাস্তবে ওই চরিত্রটি যার উপর ভিত্তি করে তৈরি, তিনি মারা গিয়েছিলেন ২০১৪ সালে, মানে ২ বছর আগে। এই বিশ্লেষণে এটাই তুলে ধরা হয়েছে যে গল্প মেলানোর জন্য বাস্তব ঘটনাকেও এদিক ওদিক করা হয়েছে। এখন প্রশ্ন হল, একটা সিনেমা কিভাবে এসব করে পার পেয়ে যায়? এর উত্তরটা কিন্তু বেশ সহজ। বিশ্লেষণ বলছে এর জন্য একটা নিখুঁত ঢাল ব্যবহার করা হয়। আর সেই ঢালটা হলো ক্রিয়েটিভ ফ্রিডম বা সৃজনশীল স্বাধীনতা। সিনেমার শুরুতে যে একটা ডিসক্লেমার থাকে না, যে এটি একটি কাল্পনিক গল্প, এর সমস্ত চরিত্র কাল্পনিক, জীবিত বা মৃত কারোর সাথে এর কোনো সম্পর্ক নেই। ব্যাস, এই এক লাইনেই সব শেষ। সবটাই নাকি সৃজনশীলতার অংশ। কিন্তু প্রশ্নটা হলো, যখন একটা সিনেমার কোটি কোটি ভোটারের চিন্তাভাবনাকে প্রভাবিত করার ক্ষমতা থাকে, তখন কি নৈতিকতার প্রশ্নটা এত সহজে এড়িয়ে যাওয়া যায়? সূত্রটির যুক্তি কিন্তু এটাই যে এই ডিসক্লেমারটা আসলে নৈতিক দায়িত্ব এড়ানোর একটা উপায় মাত্র। বিশ্লেষণটি দুরন্দর 2কে একটা সাধারণ সিনেমা বলছে না, এটাকে বলা হচ্ছে একটা কনসেপচুয়াল স্পন্সার্ড মুভি। এর মানে কি? এর মানে হলো, এখানে সরাসরি কোনো বিজ্ঞাপন দেয়া হচ্ছে না, বরং একটা খুব জনপ্রিয় আকর্ষণীয় গল্পের ভেতরে একটা রাজনৈতিক মতাদর্শকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে দর্শকের বিশ্বাস আর ধারণার উপর একটা সূক্ষ্ম প্রভাব ফেলা যায়। বিষয়টা আরও ভালোভাবে বোঝানোর জন্য মূল বিশ্লেষক একটা দারুণ কাজ করেছেন। তিনি ক্যামেরার সামনে লাইভ একটা ফেক নিউজ তৈরি করে দেখিয়েছেন, একেবারে ব্রেকিং নিউজের মতো, মিউজিক, গ্রাফিক্স সব দিয়ে। খবরটা ছিল সুপ্রিম কোর্ট নাকি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য নিউজ চ্যানেলগুলোকে জরিমানা করেছে। শুনতে কিন্তু বেশ বিশ্বাসযোগ্য লাগে, তাই না? কিন্তু তারপরে তিনি নিজেই বলে দেন, আমি যা যা বললাম তার এক বর্ণও সত্যি না, পুরোটাই বানানো। কেন করলেন এটা?
এটা দেখানোর জন্য যে একটা বিশ্বাসযোগ্য মিথ্যা গল্প বানানো কতটা সহজ আর তারপর সেটাকে ক্রিয়েটিভ ফ্রিডমের নামে চালিয়েও দেওয়া যায়। তাহলে আসল কথায় আসা যাক, এই ধরনের সিনেমার বাস্তব প্রভাবটা ঠিক কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ অনুযায়ী এর উদ্দেশ্যগুলো বেশ স্পষ্ট। প্রথমত, সরকারের বিতর্কিত পলিসিগুলোকে সঠিক প্রমাণ করা, রাজনৈতিক বিরোধীদের দেশ বিরোধী হিসেবে দেখানো, বাস্তব ঘটনার কৃতিত্ব একজন কাল্পনিক হিরোকে দিয়ে দেওয়া, আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের কাছে সত্যি আর মিথ্যার মাঝখানের ফারাকটাকেই ঝাপসা করে দেওয়া। অর্থাৎ নির্বাচনের আগে ভোটারদের চিন্তাভাবনাকে প্রভাবিত করা। সোজা কথায়, এই সিনেমা শুধু একটা গল্প নয়, এটা জনমত গঠনের জন্য ডিজাইন করা একটা শক্তিশালী হাতিয়ার। আমরা সবাই একটা বিখ্যাত লাইন জানি, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, মানে বড় ক্ষমতার সাথে বড় দায়িত্বও আসে। সূত্রটি এই লাইনটাকেই মনে করিয়ে দিয়ে বলছে, যেসব চলচ্চিত্র নির্মাতাদের হাতে এত মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা আছে, তাদের সত্যের প্রতিও একটা দায়িত্ব থাকা উচিত। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন এন্টারটেইনমেন্ট বা বিনোদন আমাদের বিশ্বাসকে গড়ে দেওয়ার ক্ষমতা রাখে, তখন সত্যিটা বলার দায়িত্বটা আসলে কার? ভাবার বিষয় কিন্তু।